আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালের 5 নং আইন। ধারা 1 ফৌজদারি কার্যবিধির পরিস্থিতি 1-1-1-2 1898 সালের 1 জুলাই হতে কার্যকর হবে। 4-1 ক অ্যাডভোকেট, 4-1 ক অ্যাটর্নি জেনারেল, 4-1 খ জামিনযোগ্য অপরাধ, জামিনের অযোগ্য অপরাধ, 4-1 গ অভিযোগ বা চার্জ, 4-1 চ আমলযোগ্য অপরাধ অথবা আমলযোগ্য মামলা বা আমলযোগ্য কেস, 4-1 বর্কিত নালিশ, 4-1 ট ইনকোয়ারি বা অনুসন্ধান, 4-1 ঠ তদন্ত, 4-1 ঢ আমলের অযোগ্য অপরাধ, আমলের অযোগ্য মামলা অথবা আমলের অযোগ্য কেস, 4-1 মূর্ধন্য অপরাধ, 4-1 ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, 4-1 ধ থানা, 4-1 দন্তন্য পাবলিক প্রসিকিউটর। ধারা 5 দণ্ডবিধির বিচার তদন্ত অনুসন্ধান কার্যক্রম ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী হবে। অন্যান্য অপরাধের বিচার তদন্ত ও অনুসন্ধান ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী হবে, কিন্তু নিজস্ব আইনে যদি অনুসন্ধান তদন্ত বিচার কার্যক্রম ব্যবস্থা থাকে তাহলে সেই আইন অনুযায়ী প্রযোজ্য হবে। ধারা 6 ফৌজদারি আদালতের প্রকারভেদ। ধারা 9 দায়রা আদালত, ধারা 10 নির্বাহী ম্যাজিস্ট্রেট, ধারা 11 জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ধারা 12 স্পেশাল ম্যাজিস্ট্রেট অথবা বিশেষ ম্যাজিস্ট্রেট, ধারা 22 মফস্বল এলাকার জন্য জাস্টিস অব দি পিস, ধারা 25 পদাধিকারী বলে জাস্টিস অব দি পিস, ধারা 28 দণ্ডবিধির অধীন অপরাধের বিচার কোন আদালত করতে পারবেন? হাইকোর্ট, দায়রা আদালত, ক্ষমতাপ্রাপ্ত যে কোনো আদালত। ধারা 29 খ ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী কিশোর অপরাধের বিচার কোন কোন ম্যাজিস্ট্রেট করতে পারবেন? মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট বা মুখ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত যে কোনো ম্যাজিস্ট্রেট। ধারা 31 হাইকোর্ট বিভাগ ও দায়রা আদালত যে দণ্ড দিতে পারেন? হাইকোর্ট বিভাগ যে কোনো দণ্ড দিতে পারেন, দায়রা আদালত যে কোনো দণ্ড দিতে পারেন, কিন্তু মৃত্যুদণ্ডের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের অনুমতি নিতে হবে। আর যুগ্ম জজ মৃত্যুদণ্ড ও 10 বছরের অধিক কারাদণ্ড দিতে পারেন না, অর্থাৎ 10 বছরের নিচে যে কোনো কারাদণ্ড যুগ্ম জজ দিতে পারেন। ধারা 35 একই মামলায় একাধিক অপরাধে দণ্ডিত হলে তার শাস্তি। ধারা 35 ক দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেল হাজতে থাকলে কারাদণ্ডের মেয়াদ বাদ দিতে হবে। ধারা 42 জনগণ পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য। এখানে ম্যাজিস্ট্রেট বলতে যে কোনো শ্রেণীর ম্যাজিস্ট্রেট, যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জনগণ সাহায্য করতে বাধ্য। ধারা 43 অন্য কোনো ব্যক্তি যদি পরোয়ানা তামিল করার ক্ষেত্রে জনগণের সাহায্য চায় তাহলে জনগণ সাহায্য করতে বাধ্য। ধারা 44 কতিপয় অপরাধ সম্পর্কে জনগণ পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে সংবাদ দেবেন। ধারা 45 কতিপয় ব্যক্তি কতিপয় অপরাধ সম্পর্কে পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে সংবাদ দেবেন। ধারা 46 গ্রেপ্তার, গ্রেপ্তার কি, গ্রেপ্তার বলতে কি বোঝায়? আর ধারা 46-এর 1, 2, 3 কথা বা কার্য দ্বারা গ্রেপ্তার করা না গেলে দেহ স্পর্শ করে গ্রেপ্তার করতে হবে, সকল প্রকার কৌশল অবলম্বন করে গ্রেপ্তার করতে হবে। মৃত্যুদণ্ড অথবা যাবতীয় কারাদণ্ড দণ্ডনীয় হলে সে আসামিকে গ্রেপ্তারকালে মৃত্যু ঘটানো যাবে না। ধারা 47 আবদ্ধ স্থানে তল্লাশি করার ক্ষেত্রে, তল্লাশি করে গ্রেপ্তার কার্যক্রমের ক্ষেত্রে আবদ্ধ স্থানের মালিক অথবা ভারপ্রাপ্ত যিনি থাকবেন তার অনুমতি নিয়ে প্রবেশ করে গ্রেপ্তার কার্যক্রম করতে হবে। ধারা 48 যদি অনুমতি না দেয় তাহলে দরজা জানালা ভেঙে প্রবেশ করে গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করতে হবে। সেক্ষেত্রে যদি ওই কক্ষে বা বাড়িতে বা আবদ্ধ স্থানে যদি কোনো পরহেজগার থাকে তাহলে তাকে সরে যাওয়ার জন্য বলতে হবে অথবা তাকে সরিয়ে দিতে হবে। ধারা 49 গ্রেপ্তার পূর্বক যদি আটকা পড়েন তাহলে দরজা জানালা ভেঙে বাইর হতে পারবেন। ধারা 50 গ্রেপ্তারকালে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। ধারা 51 পুরুষের দেহ তল্লাশি। ধারা 52 নারীর দেহ তল্লাশি। ধারা 53 দেহ তল্লাশি করে যদি অবৈধ অস্ত্রশস্ত্র বা আগ্নেয়াস্ত্র পাওয়া যায় তাহলে তা আটক করতে হবে এবং হেফাজতে নিতে হবে। আসামিকে যে আদালতে হাজির করা হবে সেই আদালতে অস্ত্র শস্ত্র হাজির করতে হবে। 54
পুলিশ অফিসার যে ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। ধারা 55, থানার অফিসার ইনচার্জ তার থানা এলাকায় যে সকল ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। 55 আমলযোগ্য অপরাধ করার জন্য যে আত্মগোপন করে থাকে, যার প্রকাশ্য জীবিকা নির্বাহ নয়, অভ্যাসগত অপরাধী। 57, 56 অধস্তন দ্বারা বিনা পরোয়ানায় গ্রেপ্তার কার্যকরীকরণ। ধারা 57, নাম ঠিকানা জানাতে অস্বীকৃত ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। ধারা 58, সারা বাংলাদেশ অনুসরণ করে গ্রেপ্তার করা যাবে। ধারা 59, জনসাধারণ আমলযোগ্য অপরাধীকে অথবা জামিনের অযোগ্য অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন এবং পুলিশের নিকট হস্তান্তর করবেন। পুলিশ অফিসার তাকে পুনরায় 54 ধারায় গ্রেপ্তার করবেন যদি 54 ধারার কোনো অপরাধ করে। পুলিশ অফিসারের নিকট যদি প্রতীয়মান হয় যে অপরাধ করে নাই, তাহলে তাকে ছেড়ে দেওয়া যাবে, নতুবা 57 ধারার ব্যবস্থা গ্রহণ করতে হবে। ধারা 60, বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষেত্রে গ্রেপ্তারকারী অফিসার থানার অফিসার অথবা এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করবেন। ধারা 61, 81, 24 ঘন্টার ভিতরে অথবা অনতিবিলম্বে আসামিকে আদালতে হাজির করতে হবে। ধারা 62, থানার অফিসার ইনচার্জ কর্তৃক রিপোর্ট প্রদান। মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট অথবা মুখ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট দৈনিক কি কি পরিমাণ আসামি বিনা পরোয়ানায় গ্রেপ্তার হয়েছে এবং কতজনকে জামিনে মুক্তি প্রদান করা হয়েছে সে বিষয়ে থানার অফিসার ইনচার্জ রিপোর্ট প্রদান করবেন। ধারা 63, জামিন, মুচলেকা বা আদালতের বিশেষ আদেশ না থাকলে আসামিকে জামিন দেওয়া যাবে না, ছেড়ে দেওয়া যাবে না। ধারা 64, ম্যাজিস্ট্রেটের সামনে যদি কেউ অপরাধ করে তাহলে ম্যাজিস্ট্রেট তাকে গ্রেপ্তার করতে পারবেন। ধারা 64, ম্যাজিস্ট্রেট তাকে গ্রেপ্তার করতে পারেন অথবা গ্রেপ্তারের জন্য পরোয়ানা ইস্যু করতে পারেন। তাকে গ্রেপ্তারের জন্য সাধারণ জনগণকে আদেশ দিতে পারেন। ধারা 66, আইনসঙ্গত হেফাজত হতে পলায়ন করলে তাকে পুনরায় গ্রেপ্তার। ধারা 67, পুনরায় গ্রেপ্তারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 47, 48, 49 ধারা অনুসরণ করা যাবে। ধারা 68, সমন। ধারা 68 এক, সমন কি? সমন বলতে কি বোঝায় বা সমন কাকে বলে? ধারা 68, 2, পুলিশ কনস্টেবলও সমন জারি করতে পারেন। পুলিশ অফিসার দ্বারা সাধারণত সমন জারি করা হয়ে থাকে, কিন্তু আদালতের অফিসার দ্বারা অথবা সরকারি কর্মচারী দ্বারা সমন জারি করা যাইতে পারে। ধারা 69, সমন জারির পদ্ধতি। ধারা 70, যার নিকট সমন জারি করা হবে তাকে যদি পাওয়া না যায় তাহলে ওই বাড়ির সাবালক কোনো পুরুষের নিকট সমন জারি করতে হবে। ধারা 71, সাবালক যায় সেক্ষেত্রে প্রকাশ্য কোন স্থানে, দরজা জানালায় প্রকাশ্য কোন স্থানে লটকে দিতে হবে। ধারা 72, সরকারি কর্মচারীর প্রতি সমন জারি। ধারা 72 2, সরকারি কর্মচারী স্বাক্ষর গ্রহণ পূর্বক যে সমন গ্রহণ করেন স্বাক্ষরিত কপি দ্বারা সমন জারি হয়েছে প্রমাণ করা যায়, তাহলে সরকারি কর্মচারীর উপর সমন জারি প্রমাণ। ধারা 72 2। ধারা 73, এখতিয়ারের বাইরে সমন জারি। ধারা 74, সমন জারির প্রমাণ। ধারা 75, ধারা 75 1, গ্রেপ্তারি পরোয়ানা বলতে কি বোঝায়? গ্রেপ্তারি পরোয়ানা কি বা গ্রেপ্তারি পরোয়ানা কাকে বলে? 75 2, গ্রেপ্তারি পরোয়ানা কতদিন পর্যন্ত বলবৎ থাকবে? যে আদালত গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন সেই আদালত যদি বাতিল না করেন অথবা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী না হওয়া পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা বলবৎ থাকবে। গ্রেপ্তারি পরোয়ানা যদি একবার বাতিল করা হয় তার পুনরায় নবায়ন করা যায় না। ধারা 75, ধারা 76, জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা। আদালত জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারেন। জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা কি কি বিষয়ে উল্লেখ থাকবে? জামিনদারের সংখ্যা, যে পরিমাণ অর্থের জন্য মুচলেকা সম্পাদন করা হবে সেই অর্থের জন্য জামিনদারগণ এবং আসামি উভয়ই দায়ী থাকবেন। আদালতে হাজির হওয়ার সময় মুচলেকা প্রেরণ করতে হবে। ধারা 76 3, পুলিশ অফিসার অথবা পরোয়ানা কার্যকরী অফিসার যে মুচলেকা গ্রহণ করছেন সেই মুচলেকাটি পরোয়ানা প্রদানকারী আদালতে প্রেরণ করবেন। ধারা 77, এক বা একাধিক পুলিশ অফিসার অথবা এক বা একাধিক জনগণ কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরীকরণ। ধারা 78, জমির মালিক, কৃষক অথবা জমির ম্যানেজার কর্তৃক পরোয়ানা কার্যকরীকরণ সাথে পুলিশের নিকট হস্তান্তর। পুলিশ অফিসার তাকে পুনরায় গ্রেপ্তার করবেন এবং আদালতে এখতিয়ারি ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করবেন। ধারা 79, পুলিশ অফিসারের উপর নির্দেশিত পরোয়ানা অধস্তন অফিসার দ্বারা কার্যকরীকরণ। ধারা 80, যে আসামিকে গ্রেপ্তার করা হবে সেই আসামিকে পরোয়ানার সারমর্ম জানাইতে হবে অথবা পরোয়ানা দেখাইতে হবে।
81, 61, 81 আসামিকে গ্রেপ্তার করার পর অনতি বিলম্বে আদালতে হাজির করতে হবে। ধারা 82, ধারা 58-তে বলা হয়েছিল সারা বাংলাদেশে অনুসরণ করা যাবে, আসামিকে সারা বাংলাদেশে অনুসরণ করা যাবে। আর ধারা 82-তে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী করার জন্য সারা বাংলাদেশ অনুসরণ করে আসামিকে গ্রেপ্তার করা যাবে। ধারা 83, এখতিয়ারের বাহিরে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরীকরণ। ধারা 84, এখতিয়ারের বাহিরে পুলিশ অফিসার দ্বারা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরীকরণ। ধারা 85, আসামি গ্রেপ্তারের পর যদি 20 মাইল দূরে হয় তাহলে সেই এলাকার ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার অথবা পুলিশ কমিশনারের নিকট আসামিকে হাজির করলে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী হয়েছে মর্মে গণ্য হবে। ধারা 86, আসামিকে যখন ম্যাজিস্ট্রেট, পুলিশ কমিশনার বা পুলিশ অফিসারের নিকট রেখে আসা হবে তখন সেই পুলিশ কমিশনার, পুলিশ সুপার অথবা ম্যাজিস্ট্রেট যে পদ্ধতি অনুসরণ করবেন। ধারা 87, হুলিয়া কি? ধারা 87-এর 1, হুলিয়া কি? হুলিয়া বলতে কি বোঝায়? হুলিয়া ধারা 87-এর 2, হুলিয়া জারির পদ্ধতি। ধারা 87-এর 3, হুলিয়া জারির প্রমাণ। ধারা 88, প্রয়োগ। প্রয়োগ বলতে কি বোঝায় বা প্রকৃতি পরোয়ানা কি? আর 88, ধারা 88-এর 1, প্রয়োগ বা প্রকৃতি পরোয়ানা বলতে কি বোঝায়? 88-এর 2, এক আদেশে এক আদেশে সারা বাংলাদেশে ওনার যে যে জায়গায় সম্পত্তি থাকবেন ওই সকল সম্পত্তি, স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় করা যাবে। ধারা 88-এর 3, অস্থাবর সম্পত্তি ক্রয়। ধারা 88-এর 4, স্থাবর সম্পত্তি ক্রয়। ধারা 88-এর 5, বিক্রয় করা যাবে। ধারা 88-এর 6-এর ক, প্রকৃত সম্পত্তিতে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি সত্ত্ব বা অধিকার দাবি করেন তাহলে সেই সম্পত্তির অধিকারের বিষয়টি ম্যাজিস্ট্রেট বা আদালত অনুসন্ধান করবেন বা তদন্ত করবেন। ধারা 88-এর 7, হুলিয়া ইস্যুকৃত সময়ের মধ্যে যদি আদালতে হাজির না হয় তাহলে ওই প্রকৃত সম্পত্তি সরকারের হেফাজতে যাবেন এবং সরকারি হেফাজতে যাওয়ার পর সেই সম্পত্তি যদি ক্ষয়শীল, পচনশীল বা জীবন্ত প্রাণী হয় এবং বিক্রয়জনক যদি মালিকের জন্য লাভজনক হয় তাহলে সেই সম্পত্তি বিক্রয় করা যাবে। ধারা 89, প্রকৃত সম্পত্তি ফেরত প্রদান বা প্রত্যর্পণ। আসামি যদি 2 বছরের মধ্যে ক্রয় করার তারিখ হতে 2 বছরের মধ্যে হাজির হয় এবং আদালতের সন্তুষ্টি অর্জন করতে পারেন তাহলে ব্যয়ভার কেটে নিয়ে আসামিকে প্রকৃত সম্পত্তি প্রত্যর্পণ করা যাবে। ধারা 90, সমনের পরিবর্তে অথবা সমনের অতিরিক্ত পরোয়ানা। ছোট ভাই দিয়ে যদি কাজ নয় বড় ভাইকে প্রেরণ। ছোট ভাইকে প্রেরণ করা হয়েছে সেই সাথে বড় ভাইকেও প্রেরণ করা যায়। ধারা 91, আদালতে উপস্থিত ব্যক্তি যে ব্যক্তির বিরুদ্ধে সমন বা পরোয়ানা প্রদান করতে পারেন উক্ত ব্যক্তি যদি আদালতে হাজির থাকেন তাহলে পরবর্তী সময়ে হাজিরের জন্য জামিনদার সহ বা জামিনদার ব্যতীত মুচলেকা সম্পাদন করতে পারেন। ধারা 92, মুচলেকা সম্পাদন করার পর যদি আদালতে হাজির না হয় বা সে মুচলেকা যদি লঙ্ঘন করে তাহলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন। ধারা 93-এর ক, বাংলাদেশের বাইরে সমন জারি। ধারা 93-এর খ, বাংলাদেশের বাইরে গ্রেপ্তারি পরোয়ানা জারি। ধারা 93-এর গ, বাংলাদেশের বাহির হতে যদি দেশে কোনো গ্রেপ্তারি পরোয়ানা আসে তাহলে বাংলাদেশের বিধি ব্যবস্থা অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী করতে হবে। ধারা 94, দলিল বা অন্য দলিল দাখিল করার জন্য কোনো ব্যক্তিকে থানার অফিসার ইনচার্জ অথবা ম্যাজিস্ট্রেট সমন দিতে পারেন বা লিখিত আদেশ দিতে পারেন। ধারা 94-এর 2, ওই ব্যক্তি নিজে হাজির না করে যদি অন্য কোনো ব্যক্তির মাধ্যমে হাজির করেন তাহলে তিনি সমন বা লিখিত আদেশ পালন করেছেন বলে গণ্য হবে। ধারা 95, চিঠিপত্র, টেলিগ্রাম সম্পর্কে লিখিত আদেশ। অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেট, মহানগর ম্যাজিস্ট্রেট, হাইকোর্ট বা দায়রা আদালত কোনো পার্সেল, দলিল বা বস্তুর প্রয়োজন হলে সেই দলিল পার্সেল যদি ডাক বা টেলিগ্রাম কর্তৃপক্ষের নিকট যদি থাকে তাহলে নির্দিষ্ট কোনো ব্যক্তির নিকট অর্পণ করার জন্য নির্দেশ দিতে পারেন। 95-এর 2, কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ কমিশনার বা পুলিশ সুপার যদি তল্লাশি করার প্রয়োজন মনে করেন তাহলে ওই আদালতের অনুমতি সাপেক্ষে ডাক বা টেলিগ্রাম কর্তৃপক্ষ দ্বারা তল্লাশি করে উক্ত মালামাল আটক করা যাবে। ধারা 96, তল্লাশি পরোয়ানা ইস্যু। ধারা 97, তল্লাশি পরোয়ানা নিয়ন্ত্রণ। ধারা 98, চোরাই মাল, জাল দলিল যে বাড়িতে পাওয়া যাবে সেখানে তল্লাশি পরোয়ানা ইস্যু করা যাবে এবং তল্লাশি করা যাবে। সেখানে তল্লাশির পদ্ধতি উক্ত স্থানে প্রবেশ করতে হবে, তল্লাশি করতে হবে, যা চোরাই মাল, জাল দলিল যা কিছু পাওয়া যাবে আটক করতে হবে। আটক করার পর তার পাহারার ব্যবস্থা করতে হবে যতক্ষণ পর্যন্ত ওই মালামাল আদালতে হাজির করা না হয়।
এবং সেখানে জড়িত বা ঘটনাস্থলে উপস্থিত প্রত্যেকটি ব্যক্তিকে গ্রেপ্তার করতে হবে। ধারা 99, অন্য এলাকায় তল্লাশি করার পর যদি কোনো সম্পত্তি পাওয়া যায় বা কোনো কিছু উদ্ধার করা হয়, তা ওই এলাকার ম্যাজিস্ট্রেট অথবা পরোয়ানা ইস্যুকারী আদালতে প্রেরণ করা যাবে। ধারা 99 ক, কতিপয় ঘোষণা বাজেয়াপ্ত ঘোষণার জন্য সরকার তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন, সেই তল্লাশি পরোয়ানা কার্যকরী করা যায়। ধারা 99 খ, বাজেয়াপ্তির ফলে যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি ক্ষতিগ্রস্ত বাজেয়াপ্তির আদেশ হইতে 2 মাসের ভিতরে তিনি হাইকোর্ট বিভাগে আপিল করতে পারেন। ধারা 100, বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু। ধারা 101, ফৌজদারি কার্যবিধি আইনের 96, 98, 99 ও 100 ধারার কার্যক্রম গ্রহণ করার ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি 43, 75, 77, 79, 82, 83 ও 84 ধারা অনুসরণ করা যাবে। ধারা 102, আবাদ স্থানের মালিক বা ভারপ্রাপ্ত ব্যক্তি তল্লাশির অনুমতি দেবেন। 1, 2, উক্ত স্থানে প্রবেশ করা যদি না যায় তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 48 ধারা অনুসারে অগ্রসর হতে হবে। 102-3, যদি কোনো ব্যক্তিকে তল্লাশি করার প্রয়োজন মনে হয় তাহলে তার দেহ তল্লাশি করা যাবে। 103-1, আশেপাশের 2-3 জন গণ্যমান্য ব্যক্তিকে সাক্ষী হিসেবে ডাকতে হবে। 2, কোন স্থান তল্লাশি করার পর যদি কোনো কিছু পাওয়া যায় তাহলে তার জব্দ তালিকা প্রস্তুত করতে হবে এবং সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে। 3, বাড়ির মালিক যদি সঙ্গে থাকতে চায় বা তার কোনো প্রতিনিধির সঙ্গে থাকতে চায় তাহলে তাকে সঙ্গে রাখতে হবে এবং একটা কপি বাড়ির মালিককে দিতে হবে। 4, ফৌজদারি কার্যবিধি আইনের 102-3 ধারা মোতাবেক যার শরীর তল্লাশি করা হয়েছে এবং যা কিছু পাওয়া গেছে তার জব্দ তালিকা প্রস্তুত করে তাকে একটি কপি প্রদান করতে হবে। 103-5, সাক্ষী হওয়ার জন্য লিখিত আদেশ দেওয়ার পরে যদি হাজির না হয় তাহলে দণ্ডবিধি আইনের 187 ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধে অপরাধী হবেন। ধারা 104, আদালত কর্তৃক দলিল আটক করার ক্ষমতা, অর্থাৎ আদালতে যে সকল দলিল দস্তাবেজ হাজির করা হয়েছে আদালত চাইলে সেই দলিল আটক করতে পারেন। ধারা 105, ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে তল্লাশি পরোয়ানা তল্লাশি করতে পারেন, অর্থাৎ ম্যাজিস্ট্রেট যেখানে তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন ম্যাজিস্ট্রেট সেখানে সশরীরে উপস্থিত থেকে তল্লাশি কার্যক্রম সম্পন্ন করাইতে পারেন। ধারা 106, দণ্ডিত হওয়ার পর অথবা দণ্ডাদেশ প্রাপ্ত হওয়ার পর আদালত বা ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে ওই ব্যক্তির নিকট থেকে মুচলেকা সম্পাদন করা প্রয়োজন তাহলে শান্তি রক্ষার জন্য অনধিককাল 3 বছরের জন্য মুচলেকার সম্পাদনের আদেশ দিতে পারেন। ধারা 106, ধারা 106-তে বলা হয়েছে দণ্ডিত ব্যক্তি অথবা দণ্ডের আদেশ প্রাপ্ত, দণ্ডের আদেশ হয়েছে এরূপ ব্যক্তির নিকট থেকে যদি শান্তি রক্ষার জন্য মুচলেকা সম্পাদন করার প্রয়োজন হয় তাহলে ওই ব্যক্তির নিকট থেকে ম্যাজিস্ট্রেট বা আদালত সর্বোচ্চ 3 বছর, 3 বছরের অধিক হবে না এমন সময়ের জন্য মুচলেকা সম্পাদন করতে পারেন। ধারা 107, ধারা 107-এ বলা হয়েছে অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার মুচলেকা সম্পাদন। যদি ম্যাজিস্ট্রেট সংবাদ পান বা খবর পান যে কোনো ব্যক্তি শান্তি ভঙ্গ করতে পারে বা তার কাছে তার কাজের দ্বারা শান্তি ভঙ্গ হতে পারে তাহলে সেই ব্যক্তিকে সরকার বা ম্যাজিস্ট্রেট বা আদালত অনধিককাল 1 বছর, 1 বছরের অধিক হবে না এরূপ ব্যক্তির নিকট থেকে জামিনদার সহ বা জামিনদার ব্যতীত 1 বছরের জন্য মুচলেকা সম্পাদনের আদেশ দিতে পারেন। তাহলে 106, দণ্ডিত ব্যক্তির ক্ষেত্রে বা দণ্ডাদেশ প্রাপ্ত, দণ্ডের আদেশ হয়েছে এরূপ ব্যক্তির নিকট থেকে সর্বোচ্চ 3 বছরের জন্য জামিনদার সহ অথবা জামিনদার ব্যতীত মুচলেকা সম্পাদন করতে পারেন। আর 107-এ বলা হয়েছে অন্যান্য ক্ষেত্রে, এখানে দণ্ডপ্রাপ্ত না বা দণ্ডের আদেশ হয় নাই, সাধারণ কোনো বিষয় এইরূপ ক্ষেত্রে 1 বছরের জন্য মুচলেকা সম্পাদন করা যেতে পারে। আর 108-এ বলা হয়েছে রাষ্ট্রদ্রোহমূলক কোনো অপরাধ, যে ব্যক্তির কার্যক্রম রাষ্ট্রদ্রোহমূলক, রাষ্ট্রের বিরুদ্ধে, এরূপ ব্যক্তির নিকট থেকে 1 বছরের সদাচরণের মুচলেকা সম্পাদন করা যেতে পারে জামিনদার সহ অথবা জামিনদার ব্যতীত। আর 109-এ বলা হয়েছে দুইটা বিষয়, 109-এ বলা হয়েছে দুইটা বিষয়। 55, থানার অফিসার ইনচার্জ 3 জন ব্যক্তিকে তার থানা এলাকায় বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন। তার ভিতরে একজন যে আত্মগোপন করে, অপরাধ করার জন্য যে আত্মগোপন করে অথবা সতর্কতা অবলম্বন করে, আর একজন বিষয় হলো যে যার প্রকাশ্য জীবিকা নাই, যে প্রকাশ্য জীবিকা সম্পর্কে কোনো জবাব দিতে পারে না বা সন্তোষজনক কোনো কথা বলতে পারে না এরূপ ব্যক্তি। তাহলে ধারা 109-তে বলা হয়েছে এই 2 জন ব্যক্তির নিকট থেকে জেলা ম্যাজিস্ট্রেট অথবা আদালত
1 বছরের জন্য সদাচরণের মুচলেকা সম্পাদনের আদেশ দিতে পারেন। তাহলে ধারা 108 এবং 109 সদাচরণের মুচলেকা। আর 110-এ বলা হয়েছে অভ্যাসগত যারা অপরাধী। অভ্যাসগত অপরাধী বলতে বোঝায় অভ্যাসগত দস্যুতা, চুরি, ডাকাতি, খুন, অপহরণ, অপরাধমূলক সম্পত্তি, বল প্রয়োগ, অপরের সম্পত্তি আদায়, অপহরণকারী এরূপ ব্যক্তির নিকট থেকে সরকার জামিনদার সহ, এখানে জামিনদার ব্যতীত হবে না, 110 ধারায় 3 বছরের জন্য জামিনদার সহ সদাচরণের মুচলেকা সম্পাদন করতে পারেন। ধারা 110। ধারা 106 থেকে 110 কোনো ঝামেলা আছে? একটু দ্রুত কথা বলেন, সামনের দিকে যাব। আচ্ছা ঠিক আছে, ঝামেলা নাই। তাহলে 112 কারণ দর্শানোর আদেশ দিতে পারেন। যাদেরকে 107 ধারা হতে 110 ধারায় মুচলেকা সম্পাদনের আদেশ দেওয়া যেতে পারে, তাদেরকে সর্বপ্রথম মুচলেকার আদেশের দেওয়ার সাথে সাথে কারণ দর্শানোর আদেশ দেওয়া যেতে পারে। ধারা 112 কোন ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধি আইনের 107, 8, 9 ও 10 ধারা অনুসারে কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে কোনো ব্যক্তিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার প্রয়োজন হলে ওই প্রাপ্ত খবরের সারাংশ, মুচলেকার অর্থের পরিমাণ, কতদিন বলবৎ থাকবে, জামিনদারের সংখ্যা, প্রকৃত শ্রেণী প্রভৃতি উল্লেখ করে কারণ দর্শানোর আদেশ দিতে পারেন। ধারা 112। ধারা 113-তে ওই ব্যক্তি যদি তখন আদালতে হাজির থাকেন বা উপস্থিত থাকেন, তাহলে ওই ব্যক্তিকে আদেশটি পড়ে শোনাইতে হবে এবং বুঝিয়ে দিতে হবে। ধারা 113। ধারা 114-তে বলা হয়েছে আদালতে অনুপস্থিত ব্যক্তির ক্ষেত্রে সমন বা পরোয়ানা ইস্যু করা যায়। যে ব্যক্তিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে তিনি যদি আদালতে উপস্থিত না থাকেন, তাহলে তাকে আদালতে হাজির করার জন্য সমন বা পরোয়ানা সমন ইস্যু করা যেতে পারে। অথবা তিনি যদি কারো হেফাজতে থাকেন, তাহলে হেফাজতকারীকে হাজির করার জন্য আদেশ দিতে পারেন। কিন্তু শান্তি ভঙ্গের যদি কোনো আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে আদালত পরোয়ানা ইস্যু করে তাকে গ্রেপ্তার করে হাজির করতে পারেন। ধারা 114। ধারা 115 কারণ দর্শানোর আদেশের অনুলিপি সমন বা পরোয়ানার সাথে প্রেরণ করতে হবে। 112 ধারায় যে আদেশটা দেওয়া হয়েছে সেই আদেশটা অবশ্যই সমন বা পরোয়ানার সাথে প্রেরণ করতে হবে। তাহলে জারি কারক অফিসার ওই সমন বা পরোয়ানার কপির সাথে একটা কপি নিয়ে যাবেন এবং আসামিকে দেবেন। তাহলে আসামি বুঝতে পারবেন তার কি অপরাধ বা তিনি কি ধরনের অপরাধ করেছেন। ধারা 115। ধারা 116 ব্যক্তিগত হাজিরা হতে রেহাই দিতে পারেন। অর্থাৎ ম্যাজিস্ট্রেট যদি মনে করেন কোনো ব্যক্তিকে হাজির না হয়ে, ব্যক্তিগতভাবে হাজির না হয়ে তিনি উকিলের মাধ্যমে হাজির হওয়ার জন্য ওই ব্যক্তিকে আদেশ দিতে পারেন। ধারা 116। ধারা 117 অনুসন্ধান, যে খবরের বিষয়টা নিয়ে এত কিছু, সেই খবরের বিষয়টি অবশ্যই ম্যাজিস্ট্রেট অনুসন্ধান করবেন, প্রয়োজনে সাক্ষ্য গ্রহণ করবেন। আর যদি কিছু প্রয়োজন হয় তাহলে অধিকতর সাক্ষ্য গ্রহণের ব্যবস্থা করবেন। ধারা 117। ধারা 118-তে যদি প্রমাণিত হয় তাহলে মুচলেকা সম্পাদন করবেন। মুচলেকা সম্পাদনের ক্ষেত্রে অবশ্যই 3টি বিষয় লক্ষ্য করতে হবে। ধারা 118-র 1 ফৌজদারি কার্যবিধিতে 112 ধারায় যে মুচলেকা সম্পাদনের কথা বলা হয়েছে, কারণ দর্শনের কথা বলা হয়েছে, সেখানে মুচলেকার যে বিষয়গুলো আছে, মুচলেকার কতদিন মেয়াদ থাকবে, অর্থের পরিমাণ, কতদিন বলবৎ থাকবে, জামিনদারের সংখ্যা থাকবে, তা ব্যতীত ভিন্ন রূপ কোনো আদেশ হবে না। দিয়ে বলা হয়েছে প্রত্যেকটি মুচলেকার অর্থের পরিমাণ যথাযথ বিবেচনা করে নির্ধারণ করতে হবে। ধারা 118-3 বলা হয়েছে যে ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান করা হয়েছে সে যদি নাবালক হয়, তাহলে তার পক্ষে জামিনদারগণ মুচলেকা সম্পাদন করবেন। ধারা 118। ধারা 119 117 ধারা মোতাবেক যে অনুসন্ধান কার্যক্রম করা হয়েছে সেই অনুসন্ধানে যদি অপরাধ প্রমাণিত না হয়, তাহলে আসামিকে অব্যাহতি দিতে হবে বা খালাস দিতে হবে। 119। ধারা 124 খুবই গুরুত্বপূর্ণ। মুচলেকা দিতে ব্যর্থতার জন্য কারারুদ্ধ হলে তাকে মুক্তিদানের ক্ষমতা, অর্থাৎ 118 ধারায় যে মুচলেকার কথা বলা হয়েছে, 106 ও 118 ধারায় যে মুচলেকা সম্পাদনের কথা বলা হয়েছে, সেই মুচলেকা যদি কোনো ব্যক্তি সম্পাদন করতে না পারে এবং তিনি যদি কারাগারে আটক থাকেন, তাহলে আদালত বা ম্যাজিস্ট্রেট বিশেষ বিশেষ ক্ষেত্রে তাকে ছেড়ে দিতে পারেন। 124-এর 1 জেলা ম্যাজিস্ট্রেট যদি মনে করেন ওই কারারুদ্ধ ব্যক্তিকে ছেড়ে দিলে বা মুক্তি দিলে সমাজের বা কোনো ব্যক্তির ক্ষতি হবে না বা বিপদ হবে না, তাহলে তাকে মুক্তির আদেশ দিতে পারেন বা কারারুদ্ধ হতে
অব্যাহতি দিতে পারেন। 124-2 জেলা ম্যাজিস্ট্রেট মুচলেকার অর্থের পরিমাণ, মুচলেকা যে থাকে মুচলেকার অর্থের পরিমাণ, জামিনদারের সংখ্যা ও মুচলেকার সময় হ্রাসের আদেশ দিতে পারেন। অর্থাৎ মুচলেকার যে তিনটা বিষয় থাকে, একটা বিষয় মুচলেকার অর্থের পরিমাণ, জামিনদারের সংখ্যা এবং মুচলেকার সময়, এই তিনটি জিনিস আদালত চাইলে বা ম্যাজিস্ট্রেট চাইলে হ্রাস করতে পারেন, অর্থাৎ কমিয়ে দিতে পারেন। ধারা 124-3 যদি বিনা শর্তে বা শর্তে ছেড়ে দেওয়া হয়, যে কোনো শর্তে ছেড়ে দিতে পারেন। বিনা শর্তে বা যে কোনো গ্রহণযোগ্য শর্তে মুক্তিদানের আদেশ দিতে পারেন। চারে বলা হয়েছে যে শর্তে বা গ্রহণের শর্তে ছেড়ে দেওয়া হবে সেই শর্ত অবশ্যই সরকার নির্ধারণ করবেন। ধারা 124-5 যে শর্তে অব্যাহতি প্রদান করা হয়েছে, আসামি বা অপরাধী যদি সেই শর্ত লঙ্ঘন করেন তাহলে অব্যাহতির আদেশ বাতিল বলে গণ্য হবে। ধারা 124-6 অব্যাহতির আদেশ যখন বাতিল হবে তখন পুলিশ অফিসার ওই আসামিকে বিনা প্রণয় গ্রেপ্তার করে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে পারবেন বা আদালতে হাজির করবেন। 124 ধারা 125 জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক মুচলেকা বাতিল করার ক্ষমতা, অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেট তার জেলায় শান্তি রক্ষা ও সদাচরণের মুচলেকা পর্যাপ্ত কারণ থাকলে কারণ লিপিবদ্ধ করে যে কোনো সময় বাতিল করতে পারেন। এক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে জেলা ম্যাজিস্ট্রেট তার ঊর্ধ্বতন কোনো আদালতের এরূপ আদেশ বাতিল করতে পারেন না। জেলা ম্যাজিস্ট্রেট তার এখতিয়ারধীন বা তার অধীন যে কোনো ম্যাজিস্ট্রেটের আদেশ এরূপ আদেশ বাতিল করতে পারেন, অথবা তার স্থলাভিষিক্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট আসলে তিনিও এই আদেশটি বাতিল করতে পারেন। ধারা 125 126 ধারা 126 বলা হয়েছে জামিনদার অব্যাহতি। এইখানে যে 106 ধারা হতে এই যে 118 ধারা পর্যন্ত যে জামিনদারের কথা বলা হয়েছে, কোন জামিনদার যদি মনে করে যে আসামির পক্ষে জামিনদার হওয়া বিপজ্জনক, সে জামিনদারের অব্যাহতি যদি আবেদন করে তাহলে ম্যাজিস্ট্রেট জামিনদারকে অব্যাহতি দেবেন। ধারা 126-1 জামিনদারকে যখন অব্যাহতি দেওয়া হবে সাথে সাথে ওই আসামিকে হাজির করার জন্য আদালত পরোয়ানা ইস্যু করতে পারেন বা পরোয়ানা ইস্যু করে আসামিকে গ্রেপ্তার পূর্বক হাজির করতে পারেন। ধারা 126-2 ধারা 1 হতে 126 কোন সমস্যা আছে থাকলে বলতে পারেন, বুঝাবো, সময় আছে। সবাই একটু কথা বলেন। ধারা 1 হতে 126 124 124-এ বলা হয়েছে দণ্ড 106 ধারা ও 118 ধারায় যে মুচলেকা সম্পাদনের কথা বলা হয়েছে, সেই মুচলেকা সম্পাদন না করার জন্য যে ব্যক্তি কারারুদ্ধ আছেন অথবা কারাগারে আছেন সেই ব্যক্তিকে আদালত বা ম্যাজিস্ট্রেট ছেড়ে দিতে পারেন বা মুক্তি দিতে পারেন। এক্ষেত্রে 124-1 জেলা ম্যাজিস্ট্রেট যদি মনে করেন কারারুদ্ধ ব্যক্তিকে ছেড়ে দিলে, কারারুদ্ধ ব্যক্তিকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সমাজের বা কোনো ব্যক্তির ক্ষতি হবে না বা বিপদ হবে না, তাহলে তাকে জেলা ম্যাজিস্ট্রেট অব্যাহতির আদেশ দিতে পারেন। ধারা 124-1 124-2 বলা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট মুচলেকার যে বিষয়টি থাকে, মুচলেকার অর্থের বিষয়, জামিনদারের বিষয়, সময়ের বিষয়টা, জামিনদার কয়জন থাকবে, মুচলেকার অর্থ কি পরিমাণ হবে, জামিনদারের সংখ্যা কি পরিমাণ হবে, মুচলেকার সময়টা কতদিন বলবৎ থাকবে বা কতদিনের জন্য মুচলেকা আদায় করা হবে, এই বিষয়টি জেলা ম্যাজিস্ট্রেট হ্রাস করতে পারেন, অর্থাৎ কমিয়ে দিতে পারেন। ধারা 124-2 আর 124-3 বলা হয়েছে কারারুদ্ধ ব্যক্তিকে বিনা শর্তে অথবা যে কোনো গ্রহণীয় শর্তে মুক্তির আদেশ দিতে পারেন বা অব্যাহতির আদেশ দিতে পারেন। ধারা 124-3 124-4 124-4 বলা হয়েছে যদি বিনা শর্তে ছেড়ে দেওয়া হয় তাহলে বিনা শর্তে চলে গেল, আর যদি শর্ত দেওয়া হয় তাহলে সেই শর্ত সরকার কর্তৃক নির্ধারণ করবেন, অর্থাৎ সরকার নির্ধারণ করবেন। 124-4 124-5 যে শর্তে আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে, 124-এ যে শর্তে ছেড়ে দেওয়া হয়েছে 24-4 সেই শর্ত যদি আসামি লঙ্ঘন করে তাহলে অব্যাহতির আদেশ বাতিল বলে গণ্য হবে, বাতিল করা যাবে, ম্যাজিস্ট্রেট বাতিল করতে পারবেন। 124-5 124-6
অব্যাহতির আদেশটি যখন বাতিল হবে তখন পুলিশ অফিসার ওই ব্যক্তিকে বা অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন এবং আদালতের নিকট বা ম্যাজিস্ট্রেটের নিকট তাকে হাজির করবেন। 124-6। আর কোনো সমস্যা? আর কোনো সমস্যা নাই? বিশ্বজিৎ বলছেন ধারা 83, এখতিয়ারের বাইরে পরোয়ানা কার্যকরী করার জন্য প্রেরণ। অর্থাৎ আসামিকে যখন গ্রেপ্তার করা হবে, সেই আসামি যদি এখতিয়ারাধীন ম্যাজিস্ট্রেটের এলাকায় যদি না হয়ে অন্য এলাকায় হয়, তখন গ্রেপ্তারের কি পদ্ধতি হবে? 83-1, যখন কোনো পরোয়ানা স্থানীয় সীমারেখার বাহিরে কার্যকরী করার প্রয়োজন হয়, তখন আদালত পরোয়ানা পুলিশ অফিসারের নিকট প্রেরণ না করে সংশ্লিষ্ট এলাকার ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার অথবা পুলিশ কমিশনারের নিকট ডাকযোগে বা অন্য কোনো উপায়ে প্রেরণ করবেন। ধারা 83-1। ধারা 83-1 বলছে, নিজ এলাকার বাইরে যদি অন্য এলাকায় আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে পরোয়ানা ইস্যু করা হয়, সেই ক্ষেত্রে সেই পরোয়ানা ওই এলাকার ম্যাজিস্ট্রেট, পুলিশ কমিশনার অথবা পুলিশ সুপারের নিকট ডাকযোগে অথবা অন্য কোনো মাধ্যমে প্রেরণ করতে হবে। 83-2, ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার অথবা পুলিশ কমিশনার পরোয়ানা গ্রহণ করবেন এবং কার্যকরী করার ব্যবস্থা নেবেন। অর্থাৎ 83-1 যে পরোয়ানা প্রেরণ করা হয়েছে, 83-2 ওই ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার অথবা পুলিশ কমিশনার পরোয়ানা গ্রহণ করবেন এবং পরোয়ানা কার্যকরী করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ধারা 83-2। বিশ্বজিৎ ক্লিয়ার? কোনো সমস্যা আছে থাকলে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধারা 127, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, বেআইনি সমাবেশের অধ্যায়। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। যদি না বোঝেন, এই অধ্যায় প্রয়োজন পড়লে 10 বার বোঝাবো, কোনো সমস্যা নাই, কিন্তু বুঝে যাইতে হবে, মুখস্থ করা চলবে না। ঠিক আছে? ধারা 127, ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের মৌখিক আদেশ। ধারা 127, ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক বেআইনি সমাবেশের জন্য, যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য মৌখিক আদেশ। 127 মৌখিক আদেশ। 127-1, কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত অফিসার কোনো বেআইনি সমাবেশ বা জনসাধারণের শান্তি বিনষ্ট হতে পারে এরূপ সমাবেশ ছত্রভঙ্গের জন্য মৌখিক আদেশ দিতে পারেন। একটি সমাবেশ কখন বেআইনি সমাবেশ হতে পারে তা নিম্নরূপ: 1, অপরাধমূলক বল প্রয়োগ করে সরকারি কর্মচারীকে আইনানুগ ক্ষমতা প্রয়োগে যদি ভয় ভীতি দেখানো হয়, অর্থাৎ সরকারি কর্মচারী যদি আইনানুগ কোনো কাজ করতে যায়, তাহলে তাকে যদি ভয় ভীতি দেখিয়ে সেই কাজে বাধা দেওয়া হয় বা ভয় ভীতি দেখানো হয়। 2, কোনো আইনানুগ প্রক্রিয়ায় বাধা প্রদান, কেউ যদি কোনো আইনানুগ কাজ করে, সেই কাজে যদি কেউ বাধা প্রদান করে। 3, অপরাধমূলক অনধিকার প্রবেশ। অপরাধমূলক প্রবেশটা হবে অপরাধমূলক, অপরাধ করার জন্য যদি কেউ অনধিকার প্রবেশ করে, যেখানে প্রবেশের এখতিয়ার তার নাই, সেখানে যদি প্রবেশ করে তাহলে সেটা হবে অপরাধমূলক অনধিকার প্রবেশ। 4, কোনো ব্যক্তিকে তার মৌলিক অধিকার হতে বঞ্চিত করা। 5, অপরাধমূলক বল প্রয়োগ করে আইনত বাধ্য নয় এমন কাজ করতে বাধ্য করা অথবা আইনত বাধ্য কাজ করা থেকে বিরত রাখা। এরূপ 5 বা ততোধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত সমাবেশকেই বেআইনি সমাবেশ বলে। তাহলে 127, ম্যাজিস্ট্রেট অথবা থানার অফিসার ইনচার্জ কোন বেআইনি সমাবেশকে ছত্রভঙ্গের জন্য মৌখিক আদেশ দিতে পারেন। একটি সমাবেশ কখন বেআইনি সমাবেশ হয়? যখন 5 বা ততোধিক ব্যক্তি মিলে একত্রিত হয়ে সরকারি কর্মচারীকে ভয়ভীতি প্রদর্শন করে, আইন অনেক কাজে বাধা প্রদান করে, অনধিকার বল প্রয়োগ করে বা অপরাধমূলক অনধিকার প্রবেশ করে, অথবা কোনো ব্যক্তিকে
মৌলিক অধিকার হতে বঞ্চিত করে, অপরাধমূলক বল প্রয়োগ করে আইনত কাজ করা থেকে বিরত রাখে, অথবা যে কাজ করতে বাধ্য নয় সে কাজ করাতে বাধ্য করে, তাহলে এরূপ 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশকে বেআইনি সমাবেশ বলে। এরূপ সমাবেশ ছত্রভঙ্গের জন্য ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মৌখিক আদেশ দিতে পারেন। ধারা 127। ক্লিয়ার? বোঝা যায়? বোঝা যায় স্যার। রিমা, এগুলা মূল বই না, শুধু এগুলা মূল বইও লেখা আছে, সাথে ভাষ্যতে ভাষ্য। ঠিক আছে, এটা বোঝার জন্য ভাষ্য, ভাষ্যর ভিতরে এগুলা সুন্দর করে বলা আছে। একটা 5 জন ব্যক্তি বা 5 বা ততোধিক ব্যক্তি মিলে যদি সাধারণভাবে কোনো সমাবেশ করে, সেই সমাবেশ কখনোই বেআইনি সমাবেশ হবে না। একটা সমাবেশ কোন ক্ষেত্রে বেআইনি সমাবেশ হতে পারে? 5 জন ব্যক্তি মিলে মনে করেন এক জায়গায় বসলো, বসে বাদাম খেলো, এই করলো সেই করলো, সেটা কোনো বেআইনি সমাবেশ না। তারা 5 জন মিলে বসে আছে। যদি ওই 5 জন ব্যক্তি মিলে সাধারণ জনগণের ক্ষতি করে, কোনো সরকারি কর্মচারীকে ভয়ভীতি দেখায়, মানুষের মৌলিক যে চাহিদাগুলো আছে, মৌলিক অধিকারগুলো আছে, এইগুলা অধিকার থেকে যদি বঞ্চিত করে, সেই ক্ষেত্রে ওই 5 জন বা 5-এর অধিক ব্যক্তির কর্তৃক সমাবেশ বেআইনি সমাবেশ হিসেবে গণ্য হবে। ঠিক আছে, এটাই সমাবেশ, এটাই বেআইনি সমাবেশ। এই বেআইনি সমাবেশকে ছত্রভঙ্গের জন্য ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মৌখিক আদেশ দিতে পারেন। ধারা 127। রিমার্ক ক্লিয়ার? আমি শুরুতেই বলছি, শুধু মূল বই না, মূল বই সাথে ভাষ্য, আমি দুইটা নিয়ে আলোচনা করব, বোঝার সুবিধার্থে এবং এমসিকিউ এর সুবিধার্থে। ঠিক আছে, আমার এই নোটশিটটা করা হলে অবশ্যই এই সপ্তাহের ভিতরে মনে হয় ইনশাল্লাহ, আশা করি ফৌজদারি কার্যবিধির নোটশিটটা আমার ক্লিয়ার হবে। এটা ক্লিয়ার হওয়ার পর অবশ্যই আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি পারি, ফৌজদারি কার্যবিধির এমসিকিউ করার জন্য। ঠিক আছে, এই ফৌজদারি কার্যবিধির মূল বই এবং ভাষ্য হতে বিস্তারিত আলোচনা পূর্বক আমি এমসিকিউ করার চেষ্টা করব। ঠিক আছে, যদি পারি তো ইনশাল্লাহ দেবো, করে দেবো, তাহলে আপনাদের হয়তো উপকার আসতে পারে। 127 দ্বারা তাহলে কি বোঝা গেল? তাহলে ধারা 128, তাহলে ধারা 127-এ ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছত্রভঙ্গের জন্য মৌখিক আদেশ দেবেন। এখন ধারা 128-এ এই মৌখিক আদেশ দেওয়ার পরেও যদি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ না হয়, তাহলে ওই ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের আদেশ দেওয়ার পরে যদি সমাবেশ ছত্রভঙ্গ না হয়, সেক্ষেত্রে বেসামরিক পুরুষ, অবশ্যই সামরিক হবে না, সামরিক বাহিনীর কোনো সদস্য হবে না, কোনো অফিসার হবে না, বেসামরিক পুরুষ অর্থাৎ সাধারণ জনগণ, এবং সেই জনগণ অবশ্যই পুরুষ হবে, মহিলা না। কোনো বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা ম্যাজিস্ট্রেট কোনো বেসামরিক মহিলাকে আহ্বান করতে পারেন না সাহায্যের জন্য। এখানে সাহায্যের জন্য অবশ্যই বেসামরিক পুরুষকে আহ্বান করতে হবে এবং তাদের সাহায্য নিয়ে বল প্রয়োগ করে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে হবে। প্রয়োজনে সমাবেশে অংশগ্রহণকারী ব্যক্তিদের বেসামরিক লোক দ্বারা গ্রেপ্তার করতে হবে। ধারা 128। তাহলে ধারা 127, থানার অফিসার ইনচার্জ অথবা ম্যাজিস্ট্রেট মৌখিক আদেশ দিয়ে ছত্রভঙ্গের আদেশ দেবেন। ধারা 128, মৌখিক আদেশ দেওয়ার পরেও যদি ছত্রভঙ্গ না হয়, সেক্ষেত্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা ম্যাজিস্ট্রেট বেসামরিক পুরুষের সাহায্য নিয়ে শক্তি প্রয়োগ করে, বেসামরিক পুরুষের শক্তি প্রয়োগ করে ছত্রভঙ্গ করার জন্য আদেশ দেবেন, অথবা ছত্রভঙ্গ করবেন, আদেশ দিবেন না, ছত্রভঙ্গ, বেসামরিক শক্তি প্রয়োগ করে ছত্রভঙ্গ করবেন এবং প্রয়োজনে ওই সমাবেশে অংশগ্রহণকারী ব্যক্তিদের গ্রেপ্তার করবেন। ধারা 128। ধারা 128 বোঝা গেল না? কোনো সমস্যা? ধারা 127-এ বলা হয়েছে মৌখিক আদেশ দেবেন, আর ধারা 128-এ বলা হয়েছে ওই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য বেসামরিক শক্তি প্রয়োগ, অর্থাৎ বেসামরিক পুরুষের সাহায্য নিয়ে
শক্তি প্রয়োগ করে ওই সমাবেশ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে হবে এবং প্রয়োজনে অংশগ্রহণকারীদের গ্রেপ্তার করতে হবে। ধারা 128। ধারা 127 আর 28 বোঝা গেল? না কোনো সমস্যা সমস্যা থাকলে বলেন। তাহলে ধারা 129। ধারা 129 সামরিক শক্তি প্রয়োগ। ধারা 128-এ ব্যবহার করা হয়েছে বেসামরিক শক্তি প্রয়োগ, অর্থাৎ সাধারণ জনগণ পুরুষ নাগরিক এরূপ নাগরিকের শক্তি প্রয়োগ করে সমাবেশ ছত্রভঙ্গ করা হয়েছে। ধারা 29 সামরিক শক্তি প্রয়োগ। মৌখিক আদেশ ও বেসামরিক শক্তি প্রয়োগ করার পরেও যদি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা না যায়, তখন নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনার, যদি মেট্রো এলাকা হয় তাহলে পুলিশ কমিশনার সামরিক শক্তি প্রয়োগ করে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারেন। বোঝা গেল? 127 ধারায় মৌখিক আদেশ এবং 128 ধারায় বেসামরিক শক্তি প্রয়োগ করার পরেও যদি ওই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা না যায়, তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা যদি মেট্রোপলিটন এলাকা হয় তাহলে ওই মেট্রোপলিটন এলাকার পুলিশ কমিশনার সামরিক শক্তি তলব করে সেই শক্তি প্রয়োগ করে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারেন। ধারা 129। ধারা 127 মৌখিক আদেশ প্রদান। ধারা 128 বেসামরিক শক্তি প্রয়োগ। ধারা 129 সামরিক শক্তি প্রয়োগ। বোঝা গেল না কোনো সমস্যা? স্যার এই যে এখানে সর্বোচ্চ পদের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছে, সর্বোচ্চ পদের নির্বাহী ম্যাজিস্ট্রেট কারা? সর্বোচ্চ পদে এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলতে জেলা ম্যাজিস্ট্রেট এরা থাকবেন। জেলা ম্যাজিস্ট্রেট তো সর্বোচ্চ পদের নির্বাহী ম্যাজিস্ট্রেট, আরো আরো তো আছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, তো শেষ নাই। এটা মনে করেন যে জেলা ম্যাজিস্ট্রেটই ধরেন, জেলা পর্যায়ে যদি হয় তাহলে জেলা ম্যাজিস্ট্রেট, আর যদি মেট্রো এলাকায় হয় তাহলে মেট্রো এলাকায় তো ওই জেলা ম্যাজিস্ট্রেট বা মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট এরা হতে পারেন। তারপর আপনার যদি মেট্রো এলাকার যদি কমিশনার হয়, যেমন আরএমপি যদি হয় এদের ডিআইজি, আবার যদি ডিএমপির জন্য হয় সেক্ষেত্রে ট্রাডিশনাল আইজি। ঠিক আছে? মোট কথা মেট্রোপলিটন এলাকার জন্য পুলিশ কমিশনার, আর জেলা পর্যায়ের জন্য যদি হয় তাহলে মনে করেন সর্বোচ্চ পর্যায়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট। জেলা পর্যায়ে সর্বোচ্চ পর্যায়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলতে আপনার জেলা ম্যাজিস্ট্রেট কে বোঝানো হয়। ঠিক আছে? তাহলে সর্বোচ্চ পদের স্যার নির্বাহী ম্যাজিস্ট্রেট। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার আপনি যে বললেন 127-এ মৌখিক আদেশে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ দিল নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। যদি মৌখিক আদেশে ছত্রভঙ্গ না হয় সেক্ষেত্রে 128 ধারাতে এই বেসামরিক শক্তি প্রয়োগ করে ছত্রভঙ্গ করতে হবে। কিন্তু এরূপ ক্ষেত্রে স্যার ওই যে লিখছে যে বাংলাদেশ স্থল নৌ বা বিমান বাহিনীর অফিসার সৈন্য নাবিক বা বৈমানিক নহে এরূপ কোনো পুরুষ ব্যক্তির সাহায্য দাবি করিতে পারেন প্রয়োজন বোধে। তো এমসিকিউ আকারে যদি এরকম কিছু আসে তাহলে কি এটা কি উম নহে দেব, মানে এইটা এরকম যদি প্রশ্ন আসে। আপনার এমসিকিউ যখন আসবে আপনি তখনই বুঝতে পারবেন যে বাংলাদেশ হুম, স্থল জল নৌ বিমান সামরিক এরূপ বাহিনীর কোন সদস্য না। ঠিক আছে? এরকম একটা জি চ্যাপ্টার স্যার। উল্লেখ করবে, আর উল্লেখ করবে হয়তো সাধারণ জনগণ পুরুষ, সাধারণ জনগণ জেলা ম্যাজিস্ট্রেট মেট্রো এলাকার জন্য। জি স্যার। কথা বুঝতে পারছেন? যখন আপনার দেবে তখন হয়তো অপশন দেবে আপনার জনসাধারণ পুরুষ, জনসাধারণ নারী, সামরিক বাহিনীর সদস্য, স্থল বল নৌ সামরিক কি আপনার আছে নাবিক, এগুলো আছে না সৈন্য, এদের একটা উল্লেখ করে দেবে, এদের একটা দেবে পার্ট হয়তো, আর এগুলা দুইটা দেবে, আর অন্য একটা কোনো পার্ট দেবে, তখন আপনি বুঝতে পারবেন যে এই জিনিসটা বুঝাইতেছে। ঠিক আছে? আর এখানে আপনার বলছে হলো বেসামরিক নাগরিক। বেসামরিক নাগরিক বলতে কি বোঝায়? যারা সামরিক নয়। ঠিক আছে? এরাই বেসামরিক। আর সামরিকের পার্টটা পরে 129। 128 হলো আপনার বেসামরিক শক্তি প্রয়োগ, আর 129 হলো আপনার সামরিক শক্তি প্রয়োগ। সামরিক শক্তি প্রয়োগ বলতে কি বোঝায়?
সামরিক শক্তি প্রয়োগ বলতে তো আপনার হাত দিয়ে বোঝাবে না, আপনার হাত দিয়ে ওই লাঠি দিয়ে কাঁচি দিয়ে খুন্তি দিয়ে এগুলো মারামারি করবে না, তারা সামরিক যে শক্তি প্রয়োগ সেই শক্তিটাই তারা প্রয়োগ করবেন 129-এ, ঠিক আছে। 128 স্যার, ওই যে বেসামরিক শক্তি যে বললেন, বেসামরিক শক্তির কোনগুলাকে বলছে? বেসামরিক শক্তি আপনার বলতে কি বোঝায়? সাধারণ জনগণের যেটা শক্তি, সাধারণ জনগণ পুরুষের যেটা শক্তি, হাত দিয়ে মারামারি করবে বা হাত দিয়ে থামাইবে দেখবে, জি স্যার। ঠিক আছে। এরাই বেসামরিক, যাদের কাছে মনে করেন যে মোটামুটি কোনো অস্ত্র থাকবে না, অস্ত্র থাকলে তো মোটামুটি সামরিক, ঠিক আছে। কাঞ্চন মাহমুদ 128-এ পাবলিক বোঝাবে সাধারণ জনগণ, ঠিক আছে, সাধারণ জনগণ পুরুষ। কথা বুঝতে পারছেন? তাহলে কি ক্লিয়ার সোনিয়া? জি স্যার, ক্লিয়ার স্যার। 129 ক্লিয়ার, সামরিক শক্তি তলব এবং প্রয়োগ। জি স্যার। ধারা 130, এই যে সামরিক শক্তি তলব তলব করা হবে বা সামরিক শক্তি প্রয়োগ করা হবে, এই সামরিক শক্তি প্রয়োগের ক্ষেত্রে সামরিক বাহিনীর যে অধীনে থাকবে বা কমিশন প্রাপ্ত অফিসার থাকবে বা দায়িত্বে যে থাকবে তার কি কর্তব্য? ধারা 130-এর 1, নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনারের নির্দেশে সামরিক বাহিনীর কমিশন প্রাপ্ত অফিসার অথবা দলের অধিনায়ক, দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারেন এবং অংশগ্রহণকারীদের গ্রেপ্তার ও আটক করতে পারেন। ধারা 130-এর 1। 130-এর 2, সামরিক বাহিনীর অফিসার ম্যাজিস্ট্রেটের আদেশ অনুযায়ী সমাবেশ ছত্রভঙ্গ ও গ্রেপ্তারের ক্ষেত্রে যথাসম্ভব কম শক্তি প্রয়োগ করবেন এবং কম ক্ষতি সাধন করবেন। তাহলে ধারা 130-এর 1-এ বলা হয়েছে ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনারের নির্দেশে সামরিক বাহিনীর যে কমিশন প্রাপ্ত অফিসার থাকবেন অথবা দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক থাকবেন অথবা দায়িত্বপ্রাপ্ত যে অফিসার থাকবেন, তিনি এই ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনারের নির্দেশে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করবেন এবং তাদের গ্রেফতার করবেন। ধারা 130-এর 1 আর 2-এ বলা হয়েছে এই সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে যত কম শক্তি প্রয়োগ করা যায় এবং যত কম ক্ষতি সাধন করা যায় সেদিকে লক্ষ্য রেখে শক্তি প্রয়োগ করবেন। 130-এর 2। ধারা 130-এর 1, ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনারের নির্দেশে দায়িত্বপ্রাপ্ত অফিসার বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করবেন এবং ছত্রভঙ্গ করার পর অংশগ্রহণকারীদের আটক করবেন অথবা গ্রেপ্তার করবেন। 130-এর 1 বোঝা গেল? আর 130-এর 2, এই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে কম শক্তি প্রয়োগ করবেন এবং কম ক্ষতি সাধন করার চেষ্টা করবেন। 130-এর 2 বোঝা গেল? বেআইনি সমাবেশ কি চ্যাপ্টার কি কঠিন মনে হয়? সবাই কি বুঝতে পারছেন? একটু লেখেন চ্যাট বক্সে। স্যার বলেন, কিছু বলবেন? স্যার যখন কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনার সামরিক শক্তি প্রয়োগ করে স্যার, এরূপ কোনো সমাবেশ ছত্রভঙ্গ করবার সিদ্ধান্ত গ্রহণ করে, তখন তিনি বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত অফিসার, ঠিক আছে স্যার। আবার এখানে আবার দিছে যে কমিশন প্রাপ্ত নহেন, এক্ষেত্রে কি হবে স্যার? এটা হলো পেঁচাইছে, ঠিক আছে, পেঁচ বাদ দেন, পেঁচ বাদ দেন, যেটা সাদা মাটা সেটাই নেন। এটা কমিশন প্রাপ্ত নয় বা কমিশন প্রাপ্ত অফিসার, আবার ওখানে বলা আছে অধিনায়ক, আরো বলা আছে দায়িত্বপ্রাপ্ত অফিসার, ঠিক আছে। এখানে কয়েকটা কথা জি বলা আছে, এত কথা বলার দরকার নাই, যেটা সহজ বোঝার ক্ষেত্রে আমার আপনার জন্য আমি সেটাই নেব, আপনারাও সেটাই নেন, ঠিক আছে। বোঝার জন্য যতটুকু দরকার আমরা ততটুকু নেব, অতিরিক্ত নেওয়ার দরকার নাই। এখানে বলা আছে 130-এর 1-এ নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কমিশনার ওই সেনাবাহিনীর যে দায়িত্বে থাকবেন, দায়িত্বপ্রাপ্ত অফিসার, কমিশন প্রাপ্ত অফিসার, নন কমিশন প্রাপ্ত নাও হতে পারে, নন কমিশন প্রাপ্ত কোনো অফিসার নাই, কিন্তু ওই মানে বাহিনীর বা ওই দলের যে দায়িত্বে আছেন এমন দায়িত্বপ্রাপ্ত অফিসার দ্বারা
ওই সমাবেশ ছত্রভঙ্গ করাতে পারবেন, এবং ছত্রভঙ্গ করার পর যারা অংশগ্রহণকারী থাকবেন তাদেরকে গ্রেপ্তার বা আটক করাইতে পারবেন। কথা বোঝা গেছে? কমিশন প্রাপ্ত অফিসার হতে পারে, নন কমিশন প্রাপ্ত অফিসার হতে পারে, দায়িত্বপ্রাপ্ত যে কোনো অফিসার হতে পারে, বা দায়িত্বপ্রাপ্ত কোনো অধিনায়কও হতে পারেন। তিনি ওই সমাবেশ ছত্রভঙ্গ করবেন এবং গ্রেপ্তার করবেন। আর ছত্রভঙ্গের ক্ষেত্রে যত কম শক্তি প্রয়োগ করা যায় ততটুকু করবেন, আর যত কম ক্ষতি সাধন করা যায় তার চেষ্টা করবেন। 130-এর 1 ও 2 বোঝা গেল? জি স্যার। সহজ করে বুঝবেন, যত সহজ বোঝা যায়। অনেকের নোট আছে, অনেক সিনিয়র স্যারদের নোট আছে, এগুলা নোট গাইড গুলা দেখবেন, গাইডের ভিতরে সুন্দর বলা আছে। আর স্যার প্যাসের মূল দিকে বইয়ে তো স্যার পেঁচায় পেঁচায় দিছে স্যার, এই জন্য তো বোঝা আমাদের এই কষ্ট মূল হয়েছে। বইটা এই জন্যই তো, এই যে আমার কাছে একটা জায়গা দেখা যায় কি, এটা ভাষ্য, না স্যার বুঝছেন? একটু বাইরে দেন তাহলে বোঝা যাবে। ভাষ্য। মূল বই আমরা তো যেটা স্যার আছে, ভাষ্য। মূল বই ঠিক আছে, মূল বই পেছানো ভাই, ওটা সবাই বোঝে না, ওটা আমি নিজেও মনে করেন যে অত ইয়া বুঝি না। মূল বই ভাষ্য মনে করেন দুটা কম্পেয়ার করে এটা আমি নোট শোট করতেছি, ঠিক আছে? মানে এটা বোঝার সাথে, মানে সহজ করার জন্য যতটা সহজ করা যায়। আপনার এখন কিন্তু যে পড়াশোনা, তাতে মূল বই দরকার, মূল বইয়ের কোনো বিকল্প নাই। পদোন্নতির জন্য মূল বইটাই দরকার, মূল বইয়ের বিকল্প নাই, ঠিক আছে? জি স্যার। তাহলে কি 130 বুঝতে পারছেন? ধারা 127 হতে 130 কোনো সমস্যা? না স্যার সমস্যা। তাহলে ধারা 31, সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে কমিশন প্রাপ্ত অফিসারের ক্ষমতা। এইবার বলছে কমিশন প্রাপ্ত সামরিক যে অফিসার থাকবেন তার ক্ষমতা। যে সমাবেশটা ছত্রভঙ্গ করা হবে তার একটা দায়িত্ব আছে না, তার একটা ক্ষমতা আছে না? এই ক্ষমতা 131 ধারায় বর্ণনা করা হয়েছে। বেআইনি সমাবেশ দ্বারা জননিরাপত্তা বিপদগ্রস্ত হলে এবং ম্যাজিস্ট্রেটের সাথে যদি যোগাযোগ স্থাপন করা সম্ভব না হয়, সেক্ষেত্রে সামরিক বাহিনীর কমিশন প্রাপ্ত অফিসার সমাবেশ ছত্রভঙ্গের আদেশ দিবেন এবং অংশগ্রহণকারীদের আটক ও গ্রেপ্তার করতে পারবেন। ধারা 131। তাহলে ধারা 131-এ বলা হয়েছে, যখন ম্যাজিস্ট্রেটের সাথে সম্পর্ক বা যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে না, তখন ওই কমিশন প্রাপ্ত অফিসার বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য আদেশ দেবেন এবং সমাবেশ ছত্রভঙ্গ করবেন। সেই সাথে ওইখানে যারা অংশগ্রহণকারী তাদেরকে গ্রেপ্তার করবেন ও আটক করবেন, এবং পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ বা সম্পর্ক স্থাপন করার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। ধারা 131 বোঝা গেল? ধারা 131 এখানে বলাই হয়েছে, কমিশন প্রাপ্ত যে অফিসার, অর্থাৎ সেনাবাহিনীর যে দল ডাকা হয়েছে সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য, সেই সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে যিনি কমিশন প্রাপ্ত অফিসার থাকবেন, সেই অফিসারের ক্ষমতা বর্ণনা করা হয়েছে ধারা 131। ধারা 131-এ বলা হয়েছে, যখন সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কমিশন অফিসার ম্যাজিস্ট্রেটের সাথে যদি সম্পর্ক বা যোগাযোগ স্থাপন করতে না পারেন, সেই ক্ষেত্রে ওই কমিশন প্রাপ্ত অফিসার নিজেই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য আদেশ দেবেন। এর আগে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের আদেশ দিয়েছে পুলিশ কমিশনার এবং জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট, ঠিক আছে, বা ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট। আর এখানে ওই কমিশন প্রাপ্ত অফিসার যদি যোগাযোগ স্থাপন করতে না পারেন, সেক্ষেত্রে তিনি নিজেই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য আদেশ দেবেন এবং বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করবেন, প্রয়োজনে অংশগ্রহণকারীদের গ্রেপ্তার ও আটক করবেন, এবং পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ স্থাপন করার জন্য চেষ্টা করবেন। ধারা 131 এবার বোঝা গেল? ধারা 127-এ বলছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মৌখিক আদেশ দেবেন। আর 128-এ বলছে একই কথা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট বেসামরিক শক্তি প্রয়োগ করবেন। আর 129-এ বলা হয়েছে আপনার সামরিক শক্তি তলব করবেন। এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনার সামরিক শক্তি তলব করবেন এবং প্রয়োগ করবেন।
আর 130-এ বলা হয়েছে ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনার সামরিক শক্তি প্রয়োগ করে ছত্রভঙ্গ করার জন্য অধিনায়ককে নির্দেশ দেবেন। সেই অধিনায়ক বা দলের ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি থাকবেন, তিনি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করবেন এবং অংশগ্রহণকারীদের গ্রেপ্তার করবেন। তো ধারা 129-30 দুইটাই নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কমিশনারের ক্ষমতা। আর ধারা 131 ওই সামরিক বাহিনীর যে কমিশন প্রাপ্ত অফিসার থাকবেন, তিনি যদি ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ স্থাপন করতে না পারেন বা কোনো নির্দেশনা নিতে যদি না পারেন, তাহলে বেআইনি সমাবেশ যদি ছত্রভঙ্গের প্রয়োজন দেখা দেয়, তাহলে তিনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য আদেশ দিবেন। তিনি নিজেই আদেশ দিবেন, তিনি নিজেই উপস্থিত থেকে দলের সাথে ওই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করবেন এবং প্রয়োজনে আসামি অথবা অংশগ্রহণকারীদের গ্রেপ্তার ও আটক করবেন। ঠিক আছে? গ্রেপ্তার ও আটক করার পর তিনি ওই যে ম্যাজিস্ট্রেট থাকবেন, তিনি সেই ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ স্থাপন করার জন্য চেষ্টা করবেন। ধারা 131 কমিশন প্রাপ্ত অফিসারের ক্ষমতা। ধারা 132 এই যে 127 ধারা থেকে 131 ধারা পর্যন্ত যে কার্যক্রমগুলো আছে, এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন, পুলিশ কমিশনার আছেন, তারপর সাধারণ জনগণ আছেন, সামরিক বাহিনীর কমিশন প্রাপ্ত অফিসার আছেন, নন কমিশন প্রাপ্ত অফিসার আছেন, অধিনায়ক আছেন, সৈনিক আছেন। এরা যে কার্যক্রমগুলো পালন করছে, এই যে কার্যক্রমে রক্ষা কবচ 132 ফৌজদারি আদালতে মামলা দায়েরের ক্ষেত্রে রক্ষা ব্যবস্থা, অর্থাৎ এই লোকগুলো যে কার্যক্রম পালন করছে এদের বিরুদ্ধে ফৌজদারি আদালতে কোনো মামলা দায়ের করা চলবে না। ধারা 132 বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার সময় অফিসারগণ বা সাহায্যকারী বৃন্দ যে শক্তি প্রয়োগ করে, তার বিরুদ্ধে সরকারের অনুমোদন ব্যতীত ফৌজদারি আদালতে মামলা দায়ের করা যাবে না। 132 তার মানে সরকার যদি অনুমোদন দেয়, সেক্ষেত্রে অবশ্যই মামলা দায়ের করা যাবে। 132 তাহলে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে যে অফিসারগণ ছিলেন এবং সাহায্যকারী হিসেবে যারা ছিলেন, তাদের বিরুদ্ধে সরকারের অনুমোদন ব্যতীত মামলা দায়ের করা যাবে না ফৌজদারি আদালতে। ধারা 132-এর ক, এখানে কোন কোন ব্যক্তি? 132-এর কতে বলা হয়েছে কোন ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার। কোন ম্যাজিস্ট্রেট 132-এর কতে বলা হয়েছে কোন ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার। 132-এর ক, 132-এর খতে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনের 131 ধারা অনুসারে সামরিক বাহিনীর কমিশন প্রাপ্ত অফিসার। 131 যে কমিশন প্রাপ্ত অফিসার আছেন, তিনি 131 অনুসারে কমিশন প্রাপ্ত অফিসার। 132-এর গ, 128 ধারা অনুসারে ও 129 ধারা অনুসারে বেসামরিক নাগরিক বা সামরিক বাহিনীর কমিশন প্রাপ্ত ও নন কমিশন প্রাপ্ত অফিসার। 132-এর গ আর 132-এর ঘতে বলা হয়েছে আদেশ পালন করতে বাধ্য এমন নিম্ন পদস্থ কোন অফিসার, সৈনিক বা স্বেচ্ছাসেবক এর কাজ অপরাধ বলে গণ্য হবে না। ধারা 132 এরা যে কার্যক্রম গুলা করবেন বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে, এদের বিরুদ্ধে ফৌজদারি আদালতে মামলা দায়ের করা যাবে না সরকারের অনুমোদন ব্যতীত। বোঝা গেল? 132-এর কতে বলা হয়েছে ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার। 132-এর খতে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনের 131 ধারায় যে কমিশন প্রাপ্ত অফিসার আছেন, সেই অফিসারের বিরুদ্ধে। আর 132-এর গতে বলা হয়েছে বেসামরিক নাগরিক বা সামরিক বাহিনীর কমিশন প্রাপ্ত অফিসার বা নন কমিশন প্রাপ্ত অফিসার। ঠিক আছে? আর ঘতে বলা হয়েছে আদেশ পালন করতে বাধ্য এমন যে কোনো সাধারণ নাগরিক, সৈনিক বা কোনো অফিসার অথবা স্বেচ্ছাসেবক এর কাজ অপরাধ বলে গণ্য হবে না, অর্থাৎ এদের কাজের বিরুদ্ধে ফৌজদারি আদালতে কোনো মামলা দায়ের করা চলবে না। 132-এ রক্ষা কবচ। 132 কি বোঝা গেল? 127 ধারা হতে 131 ধারার কার্যক্রম পালনের ক্ষেত্রে যে সকল ব্যক্তিগণ অংশগ্রহণ করবেন, তাদের এই কার্যের বিরুদ্ধে কোনো প্রকার ফৌজদারি আদালতে সরকারের অনুমোদন ব্যতীত মামলা দায়ের করা যাবে না। 132-132-এর ক, এখানে কোন কোন ব্যক্তি? 132-এর কতে বলা হয়েছে ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার, পুলিশ অফিসার যে কোনো অফিসার। আর 132-এর খতে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনের 131 ধারায় যে কমিশন প্রাপ্ত অফিসার আছেন, সেই কমিশন প্রাপ্ত অফিসার। 100 আর গতে বলা হয়েছে
128 ও 130 ধারা মোতাবেক জনসাধারণ বা বেসামরিক নাগরিক বা সামরিক বাহিনী কমিশন প্রাপ্ত বা নন কমিশন প্রাপ্ত অফিসার, আর ঘতে বলা হয়েছে ঊর্ধ্বতন অফিসারের আদেশ পালন করতে বাধ্য এমন নিম্ন পদস্থ কোনো অফিসার বা সৈনিক বা স্বেচ্ছাসেবকের কাজ অপরাধ বলে গণ্য হবে না। ধারা 132, ধারা 132 পর্যন্ত, 127 থেকে 132 পর্যন্ত ক্লিয়ার না? কোনো সমস্যা আছে থাকলে বলেন। স্যার 30টা একটু বলেন স্যার। 130, জি স্যার। সামরিক বাহিনীর যে অধিনায়ক থাকবেন তার কর্তব্য। আর 131, একটা জিনিস মাথায় রাখবেন, 130-এ বলা হয়েছে সামরিক বাহিনীর যিনি অধিনায়ক তার কর্তব্য। আর 131-এ বলা হয়েছে সামরিক বাহিনীর যে কমিশন প্রাপ্ত অফিসার তার ক্ষমতা। ঠিক আছে, কর্তব্য একটা জিনিস আর ক্ষমতার একটা জিনিস। কর্তব্য দায়িত্ব কর্তব্য, আর ক্ষমতা হলো পাওয়ার, যেটা সে প্রয়োগ করতে পারেন। ঠিক আছে, 130-এর 1, নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনারের নির্দেশে সামরিক বাহিনীর কমিশন প্রাপ্ত অফিসার অথবা দলের দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করবেন। এখানে ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনারের নির্দেশে দায়িত্বপ্রাপ্ত যে থাকবেন, কমিশন প্রাপ্ত অফিসার অথবা দায়িত্বপ্রাপ্ত যে অধিনায়ক থাকবেন, তিনি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করবেন এবং অংশগ্রহণকারীদের আটক করবেন ও গ্রেপ্তার করবেন। আর 130-2 বলা হয়েছে সামরিক বাহিনীর অফিসার ম্যাজিস্ট্রেটের আদেশ অনুযায়ী সমাবেশ ছত্রভঙ্গ করবেন ও গ্রেপ্তার করবেন, কিন্তু এখানে যতটুকু শক্তি প্রয়োগ করা দরকার ততটুকুই করবেন, তার অধিক প্রয়োগ করার দরকার নাই। এবং যত কম ক্ষতি সাধন করা যায় তত কম ক্ষতি সাধন করার চেষ্টা করবেন। এই যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করবেন, এই সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে যথাসম্ভব কম শক্তি প্রয়োগ করবেন এবং কম ক্ষতি সাধন করবেন। 130-2 বোঝা গেল? জি স্যার। একটা হলো 130-এ হলো সামরিক বাহিনীর কমিশন প্রাপ্ত অফিসার বলেন অথবা দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক বলেন, এখানে 130-এ বলা হয়েছে তার কর্তব্য। আর 131-এ বলা হয়েছে হলো ক্ষমতা। যেখানে ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে না, সেখানে তিনি তার যে একটা ক্ষমতা আছে সেটা তিনি প্রয়োগ করতে পারবেন। তিনি কি করতে পারবেন? তিনি নিজেই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য আদেশ দিতে পারবেন এবং উপস্থিত থেকে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারবেন, সেই সাথে অংশগ্রহণকারীদের গ্রেপ্তার করতে পারবেন। ঠিক আছে, এবং পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ স্থাপন করার জন্য চেষ্টা করবেন। 131 ধারা 127 হতে 132 হলো রক্ষা কবচ। রক্ষা কবচ এই জন্যই বলা হয় যে ফৌজদারি আদালতে সরকারের অনুমোদন ব্যতীত মামলা দায়ের করা যাবে না। এখানে যারা অংশগ্রহণ করবে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে এই ব্যক্তিগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করা চলবে না। 132 বোঝা গেল? আর সামনে যাবো 133-34। না স্যার, আর যায় না স্যার, এই অধ্যায়টা একটু স্যার ভালো লাগছে স্যার, এগুলাই বেশি। এই চ্যাপ্টারটা ভাই খুব গুরুত্বপূর্ণ, সবাই যদি পারেন একটু 127 থেকে 132 পর্যন্ত একবার অথবা দুইবার করে লেখা একটু গ্রুপে দিন। এখানে যে গ্রুপটা আছে না, ফেসবুক গ্রুপটা, পারলে একটু গ্রুপটা দিন, আমি দেখার চেষ্টা করবো। আপনারা তো দেন না কেউ, আমি জোরাজোরি করি না। তাহলে এক ধারা থেকে 132 পর্যন্ত কোনো সমস্যা আছে? না স্যার।